কল্পনা করুন কোনো এক সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলেন আপনার মাথায় যেন এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আশেপাশের সব কিছুকে খুব গভীরভাবে অনুভব করতে পারছেন, মানুষের মনের কথা আন্দাজ করতে পারছেন, গণিতের জটিল সমীকরণ এক পলকেই বুঝে ফেলছেন। এমনকি ভবিষ্যতের সম্ভাবনাও যেন আপনার সামনে পরিষ্কার হয়ে উঠেছে। এটা কি শুধুই সায়েন্স ফিকশনের দৃশ্য, নাকি এর পেছনে কোনো বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি আছে? আমরা প্রায়শই শুনে থাকি মানুষ নাকি তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। যদিও এই তথ্যটা আসলে একটা মিথ, তবে এই ধারণাটাই জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। যদি আমরা সত্যিই আমাদের মস্তিষ্কের 100% ব্যবহার করতে পারতাম, তাহলে কি হতো? এসব প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। মানব মস্তিষ্ক একটি অত্যন্ত জটিল জৈব কম্পিউটার। এতে প্রায় 86 বিলিয়ন নিউরন কাজ করে। আধুনিক নিউরোসায়েন্সের মতে বাস্তবে আমরা আমাদের মস্তিষ্কের প্রায় প্রতিটি অংশই কোনো না কোনোভাবে ব্যবহার করি। কিন্তু ধরুন কোনো অলৌকিক ঘটনা বা জেনেটিক পরিবর্তনের কারণে আমরা হঠাৎ করেই আমাদের মস্তিষ্কের সবটুকুই পূর্ণমাত্রায় এবং সর্বোচ্চ কার্যক্ষমতায় ব্যবহার করতে পারতাম, তাহলে কি হতো? যদি সত্যি এটা সম্ভব হয়, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন হতো আমাদের স্মরণ শক্তিতে। আমরা ছোটবেলার ক্ষীণ স্মৃতি, এমনকি কোনো বইয়ের পাতা পর্যন্ত হুবহু মনে রাখতে পারতাম। এক ধরনের ফটোগ্রাফিক মেমোরি আমাদের সবার মাঝে গড়ে উঠত। তারপর আসতো মৌলিক চিন্তাশক্তি বা কল্পনা শক্তিতে। আইনস্টাইন কিংবা স্টিফেন হকিংয়ের চিন্তার স্তর হতো আমাদের চিন্তার ন্যূনতম মান। বিজ্ঞান, গণিত, শিল্প সব ক্ষেত্রে আমরা জন্ম দিতাম এক বিপ্লবের। আপনি হয়তো ঘরে বসেই অ্যান্টি গ্র্যাভিটি ডিভাইস বানিয়ে ফেলতে পারতেন। এটুকুতেই শেষ নয়, আবেগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারতেন। আজ আমরা একটি বিরক্তিকর মেসেজ পেলে রাগে ফেটে পড়ি, মন খারাপ হলে ঘুম চলে যায়। কিন্তু যদি আমরা আমাদের আবেগকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারতাম, তবে জীবন হতো একেবারে স্থিতিশীল, গভীর শান্তিতে পূর্ণ। ভয়, হতাশা, রাগ বা লজ্জা এই সমস্ত আবেগকে ইচ্ছামতো অন বা অফ করে ফেলতে পারতাম। এক ধরনের আধ্যাত্মিক অতিমানব হয়ে যেতাম আমরা, যারা ভেতরে পরিপূর্ণ আর বাহিরে থেকে শান্ত। আজ যে বিষয়গুলো আমরা সায়েন্স ফিকশনে দেখি, যেমন টেলিপ্যাথি মানে মনের শক্তিতে অন্যের চিন্তা পড়া, কিংবা টেলিকিনেসিস মানে কোনো জিনিস স্পর্শ না করে নড়ানো, এসব আমাদের কাছে অবাস্তব মনে হয়। কিন্তু একটু ভাবুন, আমরা যদি আমাদের নিউরনগুলোর পূর্ণ সংখ্যক ক্রিয়া প্রতিক্রিয়ায় সুনির্দিষ্টভাবে কাজে লাগাতে পারতাম, তাহলে হয়তো মস্তিষ্কের মধ্যকার তড়িৎচুম্বক তরঙ্গ কোনো বস্তুর সাথে যোগাযোগ স্থাপন করে তাকে স্থানচ্যুত করতে পারত। একটি বস্তুকে নড়াতে আপনার হাত লাগতো না, শুধু প্রয়োজন হতো মনোসংযোগের, নিউরন ফোকাসের। এই ক্ষমতা থাকলে আপনি আপনার ঘরের দরজা স্পর্শ না করে খুলে ফেলতে পারতেন। যুদ্ধও হতো মন দিয়ে, মেশিন দিয়ে নয়। ভবিষ্যৎ কি আগে থেকেই জানা যেত? আমাদের মস্তিষ্ক এতটাই বিশ্লেষণ শক্তি অর্জন করত যে অতীত ও বর্তমানের ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতের ঘটনা অনুমান করতে পারত। তাহলে আপনি আগেই বুঝে ফেলতেন কোন কাজ করলে ব্যর্থ হবেন, কোন বন্ধু আপনার প্রতি সত্যিকারে অনুগত, বা কোন শেয়ার বিনিয়োগ লাভজনক। তাহলে কি আমরা মানুষের সীমা ছাড়িয়ে যেতাম? এই অবস্থায় মানুষ শুধু মানুষ থাকতো না, তারা হয়ে উঠত এক নতুন প্রজাতি, হোমো সুপেরিয়াস, যাদের শারীরিক শক্তির চাইতেও বেশি শক্তিশালী হতো মস্তিষ্ক। এই মানবজাতির যুদ্ধে অস্ত্র লাগতো না, তাদের চিন্তা শক্তি হতো অস্ত্র। তারা পৃথিবীর সমস্যা সমাধান করতে পারত মুহূর্তেই। কিন্তু একই সাথে যদি তারা ভুল পথে যেত, তবে ধ্বংস আনতে পারত আগুনের চেয়েও দ্রুত। সমাজে কি পরিবর্তন আসতো তা কল্পনাই করা যায় না। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বদলে যেত। আপনি যদি একটি বই পড়তেন, তার সব তথ্য মুহূর্তের মধ্যে আপনার মস্তিষ্কে গেঁথে যেত। একেবারে সব বোঝা যেত, সব মনে রাখা যেত, আর প্রয়োজনে 1 সেকেন্ডেই নতুন কিছু শিখে ফেলা সম্ভব হতো। বাস্তব জীবনেও এমন একজন ব্যক্তির খোঁজ পাওয়া যায় যিনি এই অসাধারণ প্রতিভার অধিকারী, আর তিনি হলেন কিম পিক, যিনি রিয়েল রেইন ম্যান নামেও পরিচিত। তিনি জন্ম থেকেই সাভেন সিন্ড্রোম নামের মস্তিষ্কের একটি বিশেষ গঠনতান্ত্রিক সমস্যায় ভুগছিলেন। তবুও তার স্মৃতিশক্তি ছিল অবিশ্বাস্য। তিনি প্রায় 12,000 বই পড়েছিলেন এবং প্রতিটি বইয়ের প্রতিটি শব্দ হুবহু মনে রাখতে পারতেন। শুধু তাই নয়, ইতিহাস, সাহিত্য, ভূগোল, এমনকি ক্যালেন্ডারের প্রতিটি দিন পর্যন্ত তিনি সঠিকভাবে মনে করতে পারতেন। তার মতো আরও অনেক স্যাভেন্ট আছেন যারা একবার চোখ বুলিয়েই
পুরো শহরের প্রতিটি রাস্তা, বিল্ডিং, এমনকি জানালার গঠন পর্যন্ত অঙ্কন করে ফেলতে পারেন। স্টিফেন উইলশের নামের এক শিল্পী এর জীবন্ত উদাহরণ, যিনি আকাশ থেকে একবার দেখে আসার পর পুরো শহরের সঠিক স্কাইলাইন ড্রয়িং করে দিতে সক্ষম। এসব ঘটনা প্রমাণ করে মানুষের মস্তিষ্কের মধ্যে এমন এক সম্ভাবনা লুকিয়ে আছে যা আমরা অধিকাংশ সময় ব্যবহার করতেই পারি না। মস্তিষ্কের এই অসাধারণ ক্ষমতা চিকিৎসা বিজ্ঞানেও এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে। চিকিৎসা বিজ্ঞান তখন এমন এক পর্যায়ে পৌঁছাতো যে মানুষ হয়তো বার্ধক্যকে পুরোপুরি ঠেকাতে পারত। ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্নায়বিক রোগ সবই আগেভাগে শনাক্ত করা যেত এবং প্রতিকারও করা যেত। ধরুন, আপনার মস্তিষ্ক আগে থেকেই জানত আপনার শরীরে কোন অংশ দুর্বল হতে পারে, আর সঙ্গে সঙ্গেই সেই অংশকে সুস্থ করার উপায়ও খুঁজে নিত। এমনকি মৃত্যুর কারণও আগে থেকে নির্ধারণ করা যেত, আর মানুষ সেই অনুযায়ী জীবনধারা ঠিক করতে পারত। তবে এটুকু ভেবে দেখুন, এই মস্তিষ্কের 100% ব্যবহারের ক্ষমতা কি সত্যিই শুধু আশীর্বাদী হতো, নাকি অভিশাপ বয়ে আনত? যখন সব মানুষ অসাধারণ মেধা ও ক্ষমতার অধিকারী হয়ে যায়, তখন সমাজের চেনা কাঠামো ভেঙে পড়তে শুরু করে। আজকের পৃথিবীতে আমরা যেমন শিক্ষক, শিক্ষার্থী, নেতা, অনুসারী, ধনী, গরিব এই শ্রেণীগুলোকে দেখি, তখন এমন শ্রেণীবিন্যাস থাকতো না। সবাই যদি অসাধারণ হয়, তাহলে সাধারণ বলে কিছুই থাকতো না। আমরা আজ অনেকে বলি ভুলে যাওয়াই আশীর্বাদ, কিন্তু এই পৃথিবীতে সেই আশীর্বাদও নেই। ধরুন, একজন মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতির একটুকুও ভুলে যেতে পারত না। ছোট্ট শিশুকালের স্মৃতি থেকে শুরু করে প্রতিটি আনন্দ, প্রতিটি দুঃখ সবই চিরতরে মগজের মধ্যে খোদিত। আপনি যদি কোনো কষ্টের মুহূর্ত, অপমান, ব্যর্থতা, প্রিয়জনের মৃত্যু সবকিছু চিরকাল মনে রাখতে বাধ্য হন, তাহলে সেই মানসিক ভার কোথায় রাখবেন? প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি লজ্জার মুহূর্ত, প্রতিটি অপমান সবই দগদগে ক্ষতের মতো মগজে গেঁথে থাকবে। শান্তির জন্য কোনো স্থান থাকবে না। আনন্দের মুহূর্তেও সেই স্মৃতির ভারে আনন্দদায়ক মনে হবে না, বরং চাপের মতো লাগবে। ধীরে ধীরে এই অতি মেধাসম্পন্ন মানুষগুলো হয়ে উঠবে মানসিকভাবে বিপর্যস্ত। মস্তিষ্কের অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তারা নিজেকে আনন্দ বা শান্তি দিতে পারবে না। তাদের জীবন হবে তথ্য আর স্মৃতির ভারে পূর্ণ, কিন্তু অনুভূতির গভীরতায় শূন্য। ভুলগুলো কেবল সংখ্যার মতো জমে উঠবে, আর আবেগ রূপ নেবে এক অসহনীয় বোঝায়। যদি মানুষের মস্তিষ্ক এতটাই শক্তিশালী হতো যে সে অন্যের আবেগ, চিন্তা, এমনকি সিদ্ধান্ত বুঝে ফেলে, তাহলে ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছুই থাকতো না। আপনার মনের ভেতরের কথাও অন্য কেউ অনুভব করতে পারত, অথবা আপনি নিজেই অন্যের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। তখন শুরু হতো মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে অস্ত্র নেই, কিন্তু প্রতিটি মানুষের মস্তিষ্কই এক একটা বিধ্বংসী অস্ত্র। আমরা যেমন একটা দম বন্ধ হওয়া পৃথিবী চাই না, তেমনি চাই না এমন এক সমাজ যেখানে মন আছে কিন্তু মনুষ্যত্ব নেই। তাই আমাদের এই সীমিত মস্তিষ্কই হয়তো প্রকৃতির সবচেয়ে ভারসাম্যপূর্ণ উপহার, যেখানে আমরা কিছু মনে রাখি, কিছু ভুলে যাই, কিছু আবিষ্কার করি আর কিছু ফেলে দেই। আর সেখানেই তো জীবনের সৌন্দর্য। অসম্পূর্ণতার মধ্যেই তো পূর্ণতা। তাহলে এই অতিমানবিক ক্ষমতা কি চাওয়া উচিত? এই প্রশ্নটাই তো সবথেকে গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের 100% ব্যবহার আমাদের এনে দিতে পারে অসীম সম্ভাবনা, কিন্তু একই সাথে তা বিপদের নতুন দুয়ারও খুলে দিতে পারে। আমরা কি সেই বিপত্তির জন্য প্রস্তুত? আপনি কি নিজেকে অতিমানব বানাতে চাইবেন, নাকি আপনি বিশ্বাস করেন মানুষ তার সীমাবদ্ধতার মধ্যেই সুন্দর? আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।